শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, দমকা ও ঝড়ো হাওয়ার আকারে তা 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে উপকূলে দমকা হাওয়া বইতে শুরু হয়েছে। উপকূলের মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোর এখনকার আবহাওয়া এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কি সংখ্যক মানুষ যাচ্ছে, এসব নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সাতক্ষীরা শ্যামনগরে একটি আশ্রয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, মানুষ কি আশ্রয় কেন্দ্রে আসছে কিনা, কি চিত্র দেখছেন আশ্রয় কেন্দ্রগুলোর, বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। আপনি যেমনটি বলছিলেন, এখন কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। এলাকার মানুষের মধ্যে একটু হলেও সচেতনতা বৃদ্ধি করেছে। এখানে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। এখানে প্রাণী সম্পদগুলোকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তারা তাদের প্রাণী সম্পদগুলোকে নিয়েও কিন্তু তারা এখানে এসে হাজির হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যেহেতু আবহাওয়ার অবস্থা গুমোট হয়ে আছে, এখনো সেই পরিমাণ ঝড় বৃষ্টি হাজির হয়নি। সে কারণে এখনো পর্যন্ত মানুষের মধ্যে কিন্তু সেই পরিমাণ ভীতি সৃষ্টি না হওয়ার কারণে কেউ কিন্তু ঘর বাড়ি ছেড়ে আসছে না। কিন্তু আমরা কিছু মানুষকে দেখছি যারা কিন্তু তাদের প্রাণীগুলোকে নিয়ে এখানে প্রবেশ করবার চেষ্টা করছে। আপনি দেখতে পাচ্ছেন লিনিয়া যে তারা তাদের কিন্তু গরু সহ তাদের নিজেদের প্রাণ রক্ষার যেমন চেষ্টা করা হচ্ছে, এই যে দমকা হাওয়ার মধ্যে তারা কিন্তু তাদের নিজেদের প্রাণীগুলোকে কিন্তু নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে প্রাণীরা কিন্তু দুর্যোগে তারা সবার আগে, দুর্যোগের উপস্থিতি কিন্তু তারা সবার আগে কিন্তু টের পায়। এবং আপনি দেখতে পাচ্ছেন দমকা হাওয়ায় কিন্তু গাছের বাতাসগুলো ভারী হয়ে উঠছে এবং একই সাথে কিন্তু এই যে সাধারণ মানুষ তারা কিন্তু তাদের প্রাণীগুলোকে নিজেদের নিরাপত্তার সাথে তাদের শসা প্রাণীগুলোকে কিন্তু নিরাপদে আনবার চেষ্টা করছে। আমরা একটু জানতে চাই, আপনি কি খবর পেয়েছেন যে কি দুর্যোগ আসছে? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, কি অবস্থা বলেন? আমাদের এখানে আসলে আমাদের এখানে দুর্যোগ তো বেলা 3টের সময় থেকে 4টের সময় খুব জোরে শুরু হবে। এইভাবে আমার আশারা ছাড়েনি। আমরা এই আশারায় উঠবো গেলে আমাদের প্রত্যেকটা ভাই বোনেরা, মায়েরা, আমরা সেই চিন্তাধারা। আপনারা তো সচেতন ভাবে এসেছেন, অন্যরা এখন আসছে না, তাদেরকে আপনারা বলছেন না? হ্যাঁ, আমরা বলছি তো, সবাই আসতেছে। আর আমরা তো এসে গেছি, আর যারা আমরা আসতে বাকি আছে তারা আবার আসতেছে, সব পরে আসতেছে। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম লিনিয়া, যে এখানে ছোট ছোট সাধারণ মানুষ, নানা বয়সী মানুষ এবং নারী পুরুষ এবং প্রাণীগুলোকে নিয়ে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু আসা শুরু করেছে। এবং এখানে কিন্তু বলে রাখা দরকার, বিশেষ করে গাবুরা, পদ্মপুকুর, এসব জায়গার পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ানক। এটা কিন্তু একটা প্রধান সড়কের সাথে, এটি কিন্তু মহাসড়কের সাথেই এই আশ্রয় কেন্দ্র, যে কারণে এখানে উপস্থিতি কিন্তু কম। কিন্তু মানুষের মধ্যে আগের থেকে এখন অনেক বেশি সচেতনতা সৃষ্টি হয়েছে। তারপরেও মানুষ চায় যে তার সহায় সম্পদকে ছেড়ে তারা যাবে না। আমরা চেষ্টা করছি আরো দু একজনের সাথে কথা বলবার। আসলে সারা দিনই আমরা দেখলাম একজন স্বেচ্ছাসেবক কাজ করে চলেছে। কি অবস্থা দেখলেন? এদিকের অবস্থা সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দমকা হাওয়া হচ্ছে। আসলে আমরা খুব আশাহত, সবাইকে সেভাবে সজাগ করতে পারি নাই। যারা তাদের ভালোভাবে ডেকে নিয়ে আসছি, তাদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তারা সঠিকভাবে তারা পৌঁছাতে পারে, তাদের খাদ্যেরও ব্যবস্থা করা হচ্ছে। আশা করি দ্রুতভাবে আমরা এই সংকটটা মোকাবেলা করে ফেলবো। হ্যাঁ, এভাবেই আসলে সবাই সবার সম্পদটা মোকাবেলা করবার জন্য, তাদের স্বজনদেরকে নিরাপদে নিয়ে আসবার জন্য সবাই সবার দিক থেকে চেষ্টা করে যাচ্ছে। আমরা একটু শিশুদের সাথে কথা বলবার চেষ্টা করব। তোমরা কি জানো এখন কত মহাবিপদ সংকেত? না।
না, এই শিশুরা এখনো পর্যন্ত কিন্তু জানতে পারেনি, কিন্তু দরকার কিন্তু আসলে এই শিশুদেরকেও কিন্তু এই তথ্যটা জানানো দরকার ছিল। দর্শক, আমরা এখন আপনাদেরকে সাতক্ষীরা এই উপকূলে যে তথ্য জানালাম এই পর্যন্তই। আপনাদেরকে এখন আমরা নিয়ে যাচ্ছি বরগুনাতে, আমাদের সহকর্মী মুসা জানাচ্ছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। মুসা। ধন্যবাদ সুমন, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে পুরো উপকূল জুড়ে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে, কখনো থেমে বৃষ্টি হচ্ছে, কখনো দমকা হাওয়া বাতাস বইছে এবং উপকূলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা উপকূলে বিভিন্ন জায়গায় ঘুরেছি, যে ঘুরে ঘুরে দেখেছি এখন কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে এবং আমি এখন যে এলাকাটা রয়েছি এটি হচ্ছে ফেরিঘাট এবং এই ফেরিঘাটের গ্যাংওয়ে কিন্তু এবং যে আশেপাশে যে দোকানগুলো রয়েছে দোকানগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে বিভিন্ন জায়গার যে খেয়া পারাপার সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বরগুনার ফেরিগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বরগুনার সাথে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বরগুনায় 673টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে এবং সাইক্লোন শেল্টারগুলো কিন্তু এখন পর্যন্ত মানুষ যায়নি এবং আমরা এই যে চর অঞ্চলের মানুষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে ঝড়ের যে অবস্থা সেটি বৃদ্ধি না পেলে কিন্তু তারা যাবেন। এটি প্রতি ঝড়েই কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু বিশেষ করে আমরা যখন সিডরের সময় দেখেছিলাম যে তখনও কিন্তু মানুষের অনিচ্ছা বা অনাগ্রহ ছিল যে সাইক্লোন শেল্টারে যাওয়ার, সে কারণে কিন্তু বরগুনায় 1500-র বেশি মানুষ কিন্তু নিহত হয়, কিন্তু এই বছর কিন্তু মানুষ যাচ্ছে না। আমরা প্রশাসনের সাথে কথা বলে যেটা জানিয়েছি, তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে যে সাধারণ মানুষ যাতে সাইক্লোন শেল্টারে আসে এবং যাতে নিরাপদে থাকে সে ব্যাপারে কিন্তু তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং একটু আগেও আমরা দেখতে পেয়েছি বরগুনা এসিল্যান্ড এসেছিলেন যে এখানে যে ট্রলার চলাচল করতো, খেয়া চলাচল করতো, সেগুলো কিন্তু এসে বন্ধ করে দিয়েছেন। আমরা ইউনোর সাথে কথা বলেছি, ইউনো আমাদেরকে জানিয়েছে যে বরগুনায় যাতে কোনো বড় ধরনের ক্ষতি না হয় তাদের কিন্তু সে ধরনের প্রস্তুতি রয়েছে এবং বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রায় 9000-এরও বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে এবং স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন এবং বরগুনায় মেডিকেল টিম রয়েছে 49টি, যারা ঘূর্ণিঝড় আঘাত আনলে এখানে যদি ক্ষয়ক্ষতি হয় এবং মানুষ যদি আক্রান্ত হয় তখন কিন্তু তারা তাদের তাৎক্ষণিকভাবে মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং বরগুনায় এই ঘূর্ণিঝড় সন্ধ্যার বা রাতে আঘাত করলে তখন কিন্তু যে খাদ্য সহায়তা, সেই খাদ্য সহায়তা দেওয়ার জন্য কিন্তু বরগুনায় 422 মেট্রিক টন খাবার প্রস্তুত করা হয়েছে এবং সাথে সাথে কিন্তু বরগুনার উপকূলে কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে এবং এই জোয়ারের এখানে এখন কিন্তু স্বাভাবিক অবস্থা, কিন্তু এইটা যখন আরো কুলের দিকে আসা শুরু করবে জোয়ারের পানি কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে বলে কিন্তু এখানকার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, বরগুনায় প্রায় 800 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধগুলো কিন্তু অনেক জায়গায় ঝুঁকি রয়েছে। বরগুনার যেসব ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ আছে সেই বেড়িবাঁধ যাতে জোয়ারের চাপে বা ঘূর্ণিঝড় যখন আসবে সেই ঘূর্ণিঝড়ের চাপে যদি সেটা ভেঙে যায় তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য বরগুনায় 800-র বেশি জিও ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে। সেই জিও ব্যাগগুলো তারা প্রস্তুত করে রেখেছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে জেনেছি যে বরগুনার সর্বস্তরের যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ছুটি বাতিল করা হয়েছে যাতে তাৎক্ষণিকভাবে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং বরগুনার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুলগুলোর যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও কিন্তু পরীক্ষাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা স্কুল কলেজ কিন্তু সাইক্লোন শেল্টার ব্যবহার করার জন্য খুলে রাখা হয়েছে। আমরা বরগুনার সদর ইউনোর সাথে কথা বলে জেনেছি যে বরগুনার যে মসজিদগুলো আছে যেগুলো ভালো অবস্থায় বা পাকা স্থাপনা রয়েছে সেই মসজিদগুলোও কিন্তু খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে এবং মসজিদ থেকেও কিন্তু যাতে প্রচারণা চালানো যায় সে ব্যাপারেও কিন্তু তাদের তৎপরতা রয়েছে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ যেসব ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোর চেয়ারম্যান যারা আছেন তাদের সাথে বারবার বৈঠক করছেন যাতে ঝুঁকিপূর্ণ যেসব এলাকা রয়েছে সেসব এলাকার যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় যাতে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা কিন্তু তাদের গ্রহণ করা হয়েছে এবং বিশেষ করে বরগুনার যেহেতু নদী অধ্যুষিত এলাকায় এখানের যে প্রধান পেশা হচ্ছে কৃষি এবং মৎস্য এবং মৎস্যের ক্ষেত্রে কিন্তু একটি সুবিধা রয়েছে যে 65 দিনের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা থাকার কারণে জেলেরা কিন্তু বরগুনা অবস্থান করছে, সাগরে নেই বললেই চলে, কিন্তু কেউ যদি সাগরে যেয়ে থাকেন তাদেরকে যাতে ফিরে আসা যায় সে ব্যাপারেও কিন্তু মৎস্য অধিদপ্তর কিন্তু তৎপরতা চালাচ্ছেন। এই ছিল
বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ পিরোজপুরে রয়েছেন আমাদের সহকর্মী হাসান। হাসান, ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে পিরোজপুরে কিন্তু রেমালের সর্বশেষ 10 নম্বর মহাবিপদ চলতেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি যে পিরোজপুর জেলায় কিন্তু ইতিমধ্যে 10 নম্বর মহাবিপদ ঘোষণা দেওয়া হয়েছে এবং নদী পার্শ্ববর্তী সম্ভবত 4 নম্বর বিপদ দেওয়া হয়েছে এবং রুমেলের যে প্রভাব ইতিমধ্যে কিন্তু পড়া শুরু হয়েছে। আমি এখানে বসে বসে কথা নদীর পারে এখানে তীব্র বাতাস কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে এবং নদী উত্তাল হয়ে উঠেছে। এর মধ্যে নদীর পার গেছে কিন্তু পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন যে পরিমাণ জোয়ার থাকে তার তুলনামূলক অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং মানুষ ইতিমধ্যে কিন্তু আশ্রয় কেন্দ্রে কিন্তু যাওয়া শুরু করছে, কেননা রেমালের প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়ছে। আমি দেখে চাচ্ছি যে আমার পিছনে পচা নদী, তার কিন্তু প্রচুর পরিমাণ ঢেউ, এত ঢেউ কিন্তু প্রতিনিয়ত এই নদীতে থাকে না এবং স্থানীয়রা বলছে যে এই যে রেমালের প্রভাব কিন্তু ইতিমধ্যে তারা দেখতে পাচ্ছে, যাতে করে মানুষের অনেকটাই সমস্যা হচ্ছে এবং এই অঞ্চলের পিরোজপুর জেলার অঞ্চলের যে প্রধান যে সমস্যা নদীবের জেলা, এই জেলা শহরের প্রধান সমস্যা হচ্ছে যে নদীর চারপাশে বেড়ে বেড়ে সমস্যা, বিশেষ করে মঠবাড়িয়া, খাতাছিড়া, সাপলেজা, বড় মাছুয়া এবং আমরা জুড়ে এইসব এলাকায় এবং ইন্দুরকানির বেশ কিছু এলাকায় কিন্তু ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে এবং আমি এখানে পিরোজপুরের যে কথা নদীর পারে আছে চক্র এলাকায়, এখানে বেরিবেদের কি সমস্যা হিসেবে কথা বলতে যাচ্ছে স্থানীয়রা। ঠিক আছে, আমি একজন স্থানীয় সাথে কথা বলছি যে আপনাদের বেরিবেদের তো সমস্যা কি হচ্ছে? আসসালামু আলাইকুম। 8 নং ইউনিয়ন 6 নং ওয়ার্ড টগরা ফেরিঘাট বেরিবাদ আজ 7 সাল হইতে বেরিবাদ চলে গেছে। বেরিবাদে কোনো কাম চলতেছে না, 1000-1200 মানুষ রাস্তাঘাটে উঠতে পারে না, স্কুল মাদ্রাসায় যাইতে পারতেছে না। এখন বর্তমানে একটু ভেরি দিয়েছে, শেষ সব নামিয়ে যাইতে আছে। বর্তমানে আজকে যে বন্যা আইছে, বন্যায় মানুষজন কোথায় থাকবে তার কোনো নির্দেশ নাই, আমাদের ঘর দরজা নাই। আমি আজ 60 বছর চেয়ারম্যানরে বহুত করছি, আমার ঘর দেয় নাই, কিছু দেয় নাই। মানুষের ওই 600-1000-1200 লোকের কোনো করে না, হয় করিয়া সব উড়ে যেতেছে। কিন্তু বর্তমানে আমরা পানির মধ্যে বর্তমানে বাঁচতে আছি, যে ধর দেওয়া হইতেছে, আমরা কোথায় যাবো তার কোনো অধিকার নাই আমাকে। আমরা কি করিব, কিভাবে বাঁচবো এই লোকজন, এইটা আবেদন আমাদের কাছে সরকার আমাদের কাছে চাই, জানতে চাই। আপনার সাথে কথা বলি, এই এলাকার মানুষজন এই যে বন্যার মতো অনেকটাই বেরিবেদে, এখানে ভাঙা বেরিবেদ দেখতেছি, এই পানি যদি উঠে, পানি যদি বাড়বে কি, আগে কি বাড়ছে পানি তুলনামূলক কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা পানি উঠবে, পানি তো ফেরার দিয়েছে, আমরা কোথায় আমাদের মেয়ে সরান দিচ্ছি আচ্ছা, কিন্তু জমা দিচ্ছি। বেরিবাদ 7 সালে অনেক মানুষ মারা গেছে সিডরে আইলায়। আমরা রাস্তা পাইনি, রাস্তা পাইছি কোন রকম এমন হইতে আছেন। 4 মাস পর্যন্ত রাস্তায় কেউ কাজ বাসের কম চলে চালাই নাই। এখন আইসি বা কাজ করতে কি করবেন আপনারা জানি না, আমরা কোথায় যাবো, কি করবো, আমরা এই চিন্তায় কোনো কথা করতে পারি না। আমাদের মেয়ে ছেলেরা এখন ঘরে বসে কি করতে আছে আইন দেয় নাই, আজ দেখেন নেই কি অবস্থা হইতে আছে। এখন আশ্রয় খেতে যাইবে, ওখানে না তাই মরবো, নানান কথা বলতেছে এলাকায়, কোথায় যাবো। এই বারবার পাইছি, অনেক কষ্ট চাওয়া পাওয়ার পর সরকার দিয়েছেন। আমি সরকার ধন্যবাদ দিই, সরকার আমি হাজার সালাম জানাই, কিন্তু আমরা কোথায় যাবো, কি করবো, আমার কোন পথ নাই যাবার। আমি আপনাদের দর্শক একটু দেখাতে চিনি না যে সামনে যে বেরিবেদ কিন্তু পানি নির্মাণাধীন আছে, কিন্তু এই হঠাৎ করে বন্যা এবং এই বেরিবেদ সঠিকভাবে অরক্ষিত থাকার কারণে কিন্তু এলাকার মানুষজন অনেকটাই চিন্তিত, কেননা জোয়ারের পানি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং আর অল্প কিছু পানি বৃদ্ধি পেলে গিয়ে বেরিবেদ উপরে কিন্তু পানি ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি করবে এবং স্থানীয় মানুষের ঘর দুয়ার অনেকটাই আটকে যেতে পারে বলে তারা ধারণা করছে এবং তারা দাবি জানিয়েছেন অতি দ্রুত পানি উন্নয়ন বোর্ড যেন এইটা ব্যবস্থা নেয়। কেননা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো জিও ব্যাগসহ তারা কাজ করে যাচ্ছে, কিন্তু এইখানে যখন দ্রুত সম্ভব তখন লোকবল সম্ভবত তারা নিয়োগ না দেওয়ার কারণে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে বলে তারা জানিয়েছেন এবং নদীর পানি কিন্তু উত্তর হয়েছে, বৃষ্টি নাই কিন্তু বাতাস কিন্তু প্রচুর পরিমাণে বাতাস দেখা যাচ্ছে এবং এই বাতাসের বৃষ্টি শুরু হলেই কিন্তু অনেকটাই সমস্যা দেখা যাবে বলে জানিয়েছে স্থানীয়রা। জেলা প্রশাসন থেকে কিন্তু ইতিমধ্যে 500
61টি আশ্রয় কেন্দ্র তারা কিন্তু প্রস্তুত রেখেছে এবং মানুষজনকে কিন্তু তারা নেওয়ার জন্য রেড ক্রিস সোসাইটি তথ্য অফিস থেকে ইতিমধ্যে কিন্তু তারা মাইকিং শুরু করছে যেন তারা মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারে। এবং আমি একটু বলে রাখি যে মঠবাড়িয়া খাতাছিরা এলাকা এবং মাধবচর এলাকা থেকে এবং ইন্দুরকানির সাউথখালী চর এলাকা থেকে কিন্তু ইতিমধ্যে মানুষজন অনেকটাই সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এবং প্রশাসন বলছে যে মানুষের ঝড়ের পরপরই কিন্তু মানুষ যেন নিরাপদে থাকতে পারে এবং মানুষকে যার মাল নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা সর্বাত্মক কাজ করে যাচ্ছে এবং মানুষকেও সচেতন হতে বলা হয়েছে যেন তারা ঝড় শুরুর আগেই যেন তারা আশ্রয় কেন্দ্রে চলে যায়। লিনিয়া মূলত এই ছিল রেমালের ব্যাপারে আমার কাছে সর্বশেষ ধরনের বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি আমাদেরকে জানাবেন সবশেষ ব্রিফিংয়ে আবহাওয়া অফিস কি জানিয়েছে? লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এতক্ষণ আমাদের যে আবহাওয়া অফিসে ব্রিফিং হলো এবং সেখানে মোহাম্মদ আজিজুর রহমান পরিচালক কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে প্রবল ঘূর্ণিঝড় রিমাল সেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং সেই জন্য পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে এবং এটি এবং 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় যে 9টি জেলা থাকবে সেটি হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা ও পটুয়াখালী। এবং 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে 7টি জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর। এবং এই যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু রাত 12টা থেকে শুরু হয়ে আস্তে আস্তে তার বেগ কমতে কমতে 3টা পর্যন্ত থাকবে এবং এটির অতিক্রমের সময় বেগ থাকবে 90 থেকে 120 কিলোমিটার। তবে আমি এখন যদি ঢাকার আবহাওয়ার কথা বলি, এখন যদি আপনি ঢাকার পরিবেশটা দেখেন সেটি হচ্ছে যে ঢাকায় কিন্তু এখন মোটামুটি আবহাওয়া একটু মেঘলা হয়ে আছে, কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে ঢাকায় আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সন্ধ্যার পর থেকে। এরপর কালকে কিন্তু সারা দেশব্যাপী বৃষ্টিপাত হবে এই ঘূর্ণিঝড়ের জন্য। আর তবে আরেকটি জিনিস যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আবহাওয়া পরিচালক যেটি জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড়ের সাথে আইলার ঘূর্ণিঝড়ের সাথে কিছুটা মিল পাওয়া যাচ্ছে। এই ছিল আবহাওয়া অফিস থেকে সর্বশেষ খবর। লিনিয়া। সাবরিনা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবশেষ ব্রিফিংয়ে আবহাওয়া অফিস নিয়ে যেটি জানানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা। এদিকে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সচিবালয়ে বসেছে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা। সেখানে আছেন সহকর্মী জয় যাদব। জয়, আপনার কাছে জানতে চাই, বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে আপনার কাছে এখন কি তথ্য আছে? হ্যাঁ লিনি, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আঘাত হানতে যাচ্ছে বাংলাদেশের উপকূলে এবং আজ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রিমাল আপনার চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র সৈকতকে কিন্তু 9 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এবং আপনি জানেন যে এই ঘূর্ণিঝড় হলেই বা এই জাতীয় পূর্বাভাস দেখা দিলেই কিন্তু এটির আগাম সতর্কতা এবং সম্ভাব্য প্রভাব এবং এর ক্ষয়ক্ষতি সম্ভাব্য কি হতে পারে সেটি নিয়ে কিন্তু আন্তঃমন্ত্রণালয় একটি সভা হয়ে থাকে সচিবালয়ে এবং এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের আপনার যেই 4 নম্বর ভবনের কিন্তু দ্বিতীয় তলায় যেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যেই সভাকক্ষ সম্মেলন কক্ষ সেখানে কিন্তু সেই সভাটি হচ্ছে এবং এই সভাটিতে কিন্তু এই সরকারের সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন। আমি এই
এই সভাটি শুরুর মুহূর্তে দেখেছি এতে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। এখানে উপস্থিত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, এই সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের যে প্রতিনিধি তারাও এখানে উপস্থিত হয়েছেন। এবং এই মূলত আমি যে কথাটি আপনাকে শুরুর দিকে বলছিলাম যে একটি ঘূর্ণিঝড়ের হলে এটির সম্ভাব্য প্রভাব কি হতে পারে, এর গতিপথ কি হতে পারে, এর ক্ষয়ক্ষতি বা কি হতে পারে সেটি সম্ভাব্য ধারণা নিয়ে তা মোকাবেলায় এবং তার প্রস্তুতির জন্য যেই সভাটি জরুরি এবং সেই সভাটি কিন্তু এই মুহূর্তে অল্প কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এবং আমাদের গণমাধ্যমদের শুরুতে আপনার একটু ছবি নেওয়ার পর আমাদের বের হয়ে এখন দরজা বন্ধ মানে ক্লোজ ডোর মিটিংটি হচ্ছে। এবং এই সভাটি হওয়ার পরপরই আপনার এই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আমাদের কাছে সার্বিক বিষয়টি নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এবং আপনি জানেন যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু এর প্রভাবে কিন্তু সারা দেশে ভারী এবং অল্প ভারী বর্ষণ হতে পারে এবং যার কারণে কিন্তু সারা দেশের আবহাওয়ার এখন যে পরিস্থিতি অল্প এই পুরো আকাশ গুমুট হয়ে আছে। এবং রাজধানীর সকালের যদি আপনাকে আমি জানাতে চাই যে এখন পর্যন্ত রাজধানীতে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া গুমুট অবস্থা আছে। তো আমরা এখানে সবাই উপস্থিত আছি, গণমাধ্যম কর্মীরা। এই সভাটি হচ্ছে, সভাটি শেষ হওয়ার পর এই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান গণমাধ্যমের কাছে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থা এবং এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে যেই সিদ্ধান্তগুলি হয়েছে সেটি আমাদেরকে জানাবেন, আপনাদেরকে তার পরবর্তীতে আমরা জানাতে পারবো। লিনিয়া। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জয়। আবারও ঘূর্ণিঝড় রিমালের খবর। এবারে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি, আপনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রকি, ঘূর্ণিঝড় মোকাবিলায় খুলনা জেলা প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সেটি জানাবেন, আর সেই সাথে খুলনার আবহাওয়ার এখনকার চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ দিনিয়া। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আসলে 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রিমালকে কেন্দ্র করে, কিন্তু আমরা যদি একটু দেখাই যে খুলনায় কিন্তু এখনো একটা গুমোট ভাব থেকে গিয়েছে এবং একটু রোদ আছে, তবে বাতাসের বেগ আছে। সব মিলিয়ে খুলনায় কিন্তু একটু থমথমে অবস্থা। তবে যদি একটু বলি যে খুলনা থেকে 100 কিলোমিটার দূরে কয়রা উপজেলা, যেটা সুন্দরবনের গা ঘেঁষে আসছে, সেখানে কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি করে বৃষ্টি হয়েছে এবং সেখানকার আশ্রয় কেন্দ্রগুলোকে কিন্তু প্রস্তুত করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই দর্শকদের যে খুলনা জেলা প্রশাসন কিন্তু ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার জন্য যথেষ্ট পরিমাণ উদ্যোগ নিয়েছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা 604টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছে ঘূর্ণিঝড় রেমালের জন্য। পাশাপাশি 5000-এরও বেশি স্বেচ্ছাসেবক কর্মী আছে যারা মাঠে থাকবে এদেরকে সহযোগিতা করার জন্য। আমি একটু বলে রাখি যে এই ঘূর্ণিঝড় রেমাল আসলে আঘাত আনতে পারে খুলনা জেলার দাপুর, কয়রা, পাইকগাছা, ভটিকাটার এক অংশে, কিন্তু এই এলাকার প্রায় 3 লাখ মানুষের জন্য আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে। পাশাপাশি কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে এবং যারা সরকারি কর্মকর্তা তাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে। আমি আপনাকে একটু বলে রাখতে চাই যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে বলে আবহাওয়া থেকে জানিয়েছে এবং আমরা সর্বশেষ যে তথ্যটি জানতে পেয়েছি যে এই রেমালের সাথে কিন্তু আয়লার একটা সম্পর্ক পাওয়া গেছে এবং আয়লা আসলে যেমন জোর বেগে হামলা এনেছিল, রেমালটাও এরকম হামলা আনতে পারে। আমরা উপকূলের একাধিক মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা কিন্তু আসলে আতঙ্কিত যে আসলে ঘূর্ণিঝড় রেমালটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তারা কিন্তু খুবই আতঙ্কে আছে এবং তারা ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার জন্য যে প্রস্তুতি তারা কিন্তু সেটা নিয়ে রেখেছে এবং প্রশাসন কিন্তু 2-3 দিন আগে থেকে মাইকিং সহ নানাভাবে প্রচার প্রচারণা করেছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। এবং আমরা যেটা জানতে পেরেছি যে পর্যাপ্ত পরিমাণ খাবার, পানি, সুপেয় পানি, ট্যাবলেট, স্যালাইন সহ শুকনা খাবারেরও ব্যবস্থা জেলা প্রশাসন দিয়ে করা হয়েছে। আমি আরো একটু বলে রাখতে পারি যে সব থেকে বেশি ঝুঁকিতে আছে কিন্তু খুলনার একদম শেষ প্রান্তে, যেটা 110 কিলোমিটার দূরে প্রায় কয়রা উপজেলা, এটা কিন্তু খুবই ঝুঁকিতে আছে কারণ একদম সুন্দরবনের গা ঘেঁষে এটা। সুন্দরবনে আঘাত আনার পরেই প্রথম ঝাপটা কিন্তু আসলে কয়রার উপরে এসে পড়ে। আসলে কয়রার উপজেলার আমরা যে জনপ্রতিনিধি আছে তারা আমাদেরকে জানিয়েছে যে এখানকার বেশ কয়েকটি বেড়িবাঁধ সংস্কার করা হয়েছে, তবে যদি
ঝড়ের আবহাওয়া অবস্থা যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে এই বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে। সেক্ষেত্রে যদি বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে যায় তাহলে বড় ধরনের ক্ষতি এবং আশঙ্কার সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু বলে রাখি যে এখন কিন্তু কিছু কিছু মানুষ আস্তে আস্তে করে কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলো আছে আশ্রয় কেন্দ্র যাওয়ার প্রস্তুতি নিয়েছে। রিনা, খুলনা থেকে রিমেল বিষয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার আবহাওয়ার এখনকার চিত্র সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রকি। এবারে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, কক্সবাজারের আবহাওয়া এই মুহূর্তে কেমন দেখছেন, আর এ বিষয়ে কি বলছে প্রশাসন? হ্যাঁ, আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারে যে সাগরের উত্তালতা বেশ বেড়েছে এবং বলা যায় যে জোয়ারের পানি, যেটি আবহাওয়ার পূর্বাভাসেও ছিল যে স্বাভাবিকের চেয়ে বাড়বে এবং সেটি আমরা প্রত্যক্ষ করছি। আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি মহেশখালীর মাতার বাড়িতে বেড়িবাঁধ ডিঙিয়ে সেখানে জোয়ারের পানি ঢুকেছে লোকালয়ে, এবং সেই সাথে কুতুবদিয়া, যেটি কক্সবাজারের আরেকটি দ্বীপ উপজেলা, সেখানেও বেশ বাতাসের গতিবেগ বেড়েছে এবং যেটি আমরা কক্সবাজার থেকেই প্রত্যক্ষ করছি, এবং এখানেও বেশ বাতাসের গতিবেগ বেড়েছে। এবং সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে যেটি বলা হচ্ছিল যে 638টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং তাদের ইতিমধ্যেই মাঠে কাজ করছে 10,800 স্বেচ্ছাসেবক। তারা যে নিম্নাঞ্চলে প্রায় 1.5 লাখ মানুষ বসবাস করে কক্সবাজারের উপকূলে, তাদেরকে সরিয়ে আনার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং বিপদ সংকেত বাড়ার সাথে সাথে মানুষ আসলে আশ্রয় কেন্দ্র আসা শুরু করেছে। এবং ইতিমধ্যেই আমাদেরকে মহেশখালী থেকে যেটি জানানো হচ্ছে, আমাদের সহকর্মীরা জানাচ্ছেন, সেখানে আশ্রয় কেন্দ্রে মানুষ আসতে শুরু করেছে। এবং আমি আগেই বলেছি যে মাতার বাড়ি সহ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে পানি ঢুকেছে জোয়ারের, এবং আমরা ইতিমধ্যেই কক্সবাজার সমুদ্র সৈকতে যে পর্যটকরা রয়েছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে, সচেতন করা হচ্ছে যেন তারা সাগরে না নামে এবং সতর্ক থাকে। এবং সমুদ্র সৈকতে আসলে যেটি আমরা প্রতিবারই প্রত্যক্ষ করি যে সাধারণ মানুষের একটা ভিড় থাকে, এবং এবারও সেটি রয়েছে, এবং যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে তাদেরকে সচেতন করা হচ্ছে। এবং উপকূলবর্তী যেটি বলছিলাম, আসলে প্রায় 1.5 লাখ মানুষ কক্সবাজারের উপকূলে বসবাস করে নিম্নাঞ্চলে, তাদেরকে সরিয়ে আনার জন্য ইতিমধ্যেই মাইকিং সহ অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো চলছে। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে উত্তাল সাগর, তার যে বিরূপতা সেটি ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে সেটি শুরু করেছে, এবং এখন ভরা জোয়ার চলছে এবং এই জোয়ারেই মূলত নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। এবং আবহাওয়ার পূর্বাভাসেও যেটি বলা হচ্ছিল যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারের উপকূলে সবচেয়ে বেশি যে প্রভাবটা পড়তে পারে সেটি হচ্ছে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, এবং জোয়ার হলেই, পূর্ণ জোয়ার হলে জোয়ারের পানি লোকালয়ে ঢুকবে। তো কক্সবাজার থেকে আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ, এবং পরবর্তী আপডেট আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দেব। সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌরভ সহকর্মী জানাচ্ছিলেন কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত। এবারে ভোলা ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শফিক মুন্সি। শুরুতেই ভোলা থেকে যুক্ত হচ্ছেন ছোটন সাহা। ছোটন, যেহেতু ঘূর্ণিঝড় রিমেল হচ্ছে প্রায় খুব কাছাকাছি চলে এসেছে, সেক্ষেত্রে ভোলার আশ্রয় কেন্দ্রগুলোতে কি মানুষ আশ্রয় নিচ্ছে কিনা সে বিষয়টি অবশ্যই জানাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, সরেজমিনে এখন কি চিত্র দেখছেন? ধন্যবাদ লিনিয়া। সকাল থেকেই বলা যায় যে ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব সেটি কিন্তু পড়তে শুরু করেছে, এবং উপকূলের মানুষ বলা যায় অনেকটা আতঙ্কিত, কারণ সকাল থেকে যে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এটি অন্য সময়ের তুলনায় অনেকটা ব্যতিক্রম বলেই তারা মনে করছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল ঘূর্ণিঝড় রিমালের যে অবস্থান সেটি পায়রা সমুদ্র বন্দর থেকে কিন্তু 200
95 কিলোমিটার অদূরে রয়েছে এবং এটি ক্রমান্বয়ে ধীরে ধীরে কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসছে। এবং আশ্রয় কেন্দ্রের যে বিষয়টি আপনি বলছিলেন যে আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষজন আসা শুরু করেছে, বিশেষ করে মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে সে সমস্ত জনগোষ্ঠীকে কিন্তু আশ্রয় কেন্দ্রে আনার জন্য কিন্তু জেলা প্রশাসনের যে কার্যক্রম সেটি চলছে। এবং তারা বলছিল যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 3 থেকে 4 হাজার মানুষকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে আনতে সক্ষম হয়েছে। এবং আমরা দেখেছি যে উপকূল জুড়ে কিন্তু এখনো স্বেচ্ছাসেবী সংগঠন, বিশেষ করে রেড ক্রিসেন্ট, চিলেকোঠা, সিপিপি সহ যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেগুলোকে তারা কিন্তু মানুষজনকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য যে ব্যবস্থাটি সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এবং তারা বলছিলেন যে মানুষজনকে সতর্ক করার পাশাপাশি তাদেরকে আশ্রয় কেন্দ্রে একটু আমরা একজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলবো, সংক্ষেপে জানতে চাইবো আপনারা তো মানুষজনকে আশ্রয় কেন্দ্র আনার জন্য উদ্বুদ্ধ করছেন, তো এখন পর্যন্ত মানুষের সাড়া পেয়েছেন কিনা? এখন অবধি মানুষের সারা সেভাবে করে আসছে না, কারণ তারা মনে করছে শুধু বাতাসটা হচ্ছে, তো গতকালকে বৃষ্টি ছিল, আজকে যে ঝোড়ো হাওয়ার বা যে বাতাসটা এখনো বৃষ্টি দেখা মেলেনি সকাল থেকে, তবে এই কারণে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে। কিন্তু যে বাতাসের তীব্রতা তাতে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড়টা এদিকে আঘাত হানতে পারে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন লিনিয়া, যে স্বেচ্ছাসেবীরা যে আবহাওয়ার পরিস্থিতি বিরাজ করছে সেটির উপরও কিন্তু নির্ভর করছে এবং মানুষজনকে যাতে নিরাপদে আনা যায় সেজন্য কিন্তু তারা সর্বাত্মক যে চেষ্টাটি কিন্তু তারা চালছে। আমরা একটু রেড ক্রিসেন্টের সাথে একটু কথা বলতে চাই। আপনারা মানুষজনকে তো নিরাপদে আনার জন্য বলছেন, তো মানুষজন কি আসা শুরু করেছে কিনা? ধন্যবাদ। আমরা নিরাপদে থাকার পাশাপাশি আশ্রয়কেন্দ্রে আনারও সুব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু লোক আশ্রয়কেন্দ্রে আমরা এনেছি, আরও আমরা আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত। ধন্যবাদ। লিনিয়া, যেমনটি শুনছিলেন যে আসলে যে সমস্ত স্বেচ্ছাসেবী রয়েছে প্রায় 14,000-এর উপরে স্বেচ্ছাসেবী কিন্তু গতকালকে রাত থেকে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু উপকূলের দুর্গম এলাকাগুলোতে কিন্তু এই যে ঝড় উপেক্ষা করে কিন্তু তারা নেমে পড়েছেন এবং মানুষকে নিরাপদে আনার জন্য কিন্তু চেষ্টাটি করছেন। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান যেমনটি আমাকে বলছিলেন, তিনি বলছিলেন যে যারা মূল ভূখণ্ডের বাইরে রয়েছে তাদেরকে নিরাপদে আনাটা তাদের কাছে অনেকটা চ্যালেঞ্জ এবং সেই লক্ষ্যকে সামনে রেখে তারা কাজ করে যাচ্ছে। এবং আরেকটি তথ্য যুক্ত করতে চাই, যেহেতু বাতাসের তীব্রতা বাড়ছে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এই বাতাসের তীব্রতা যদি এমনই থাকে তাহলে সেক্ষেত্রে বিকাল 3টা নাগাদ এই জোয়ার এলে উপকূলে যে সমস্ত নির্মাঞ্চল রয়েছে বাঁধের বাইরে বিশেষ করে সেগুলো প্লাবন হতে পারে। এবং আবহাওয়া অধিদপ্তরের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি মোতাবেক সন্ধ্যা থেকে যদি মধ্যরাতের ভেতরে এই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে সেক্ষেত্রে ওই সময়টি কিন্তু জোয়ারের সময় থাকবে এবং সেই ক্ষেত্রে উপকূল জুড়ে জলোচ্ছ্বাসের কিন্তু আশঙ্কা কিন্তু তারা করছে। তো সব মিলিয়ে সময় যত বাড়ছে লিনিয়া, ঠিক ততই কিন্তু উপকূল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে। তো এ ছিল আমার কাছে আজকের যে ঘূর্ণিঝড় রিমালের যে সার্বিক যে পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন। এবারে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন শফিক মুন্সি। শফিক, বরিশালে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি কেমন চলছে? লিনিয়া, বরিশালে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়া ইতিমধ্যে শুরু করেছে এবং আমি আছি বরিশাল নদীবন্দরে এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রচন্ড দমকা বাতাস কিন্তু বইছে এই কীর্তনখোলা নদীতে। এবং আমরা যেটা জানতে পেরেছি এই কীর্তনখোলা নদীর স্বাভাবিক যে পানির উচ্চতা সেটাও কিন্তু আসলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা বেড়েছে। আমরা আসলে আরো যেটা জানতে পেরেছি যে ইতোমধ্যে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে যে সমুদ্র বন্দর যতগুলো আছে সেই জায়গাগুলোতে। এবং বরিশাল বিভাগের যে পায়রা সমুদ্র বন্দর, সেই পায়রা সমুদ্র বন্দর থেকে মাত্র 200 কিলোমিটার দক্ষিণে কিন্তু বর্তমানে এই ঝড়টি অবস্থান করছে বলে আমরা আসলে জানতে পেরেছি।
এই ঝড়ের প্রভাবে সকাল থেকে কিন্তু বরিশাল নদী বন্দর থেকে ছোট বড় যত লঞ্চ চলাচল ছিল আন্তঃজেলা এবং দূরপাল্লা সেই লঞ্চ চলাচল গুলো কিন্তু বন্ধ ছিল এবং লঞ্চ গুলো কিন্তু পল্টনেই সাজানো ছিল। সেগুলো এখন আরো নিরাপত্তার জন্য কিন্তু পল্টনের পাশ থেকে আরো ভিতরের দিকে স্থলভাগের দিকে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে লঞ্চ মালিক যারা আছেন। আমরা বরিশাল নদী বন্দরে কিন্তু এসে দেখেছি যে সকাল থেকেই এখানে কোস্ট গার্ড এবং নৌ পুলিশ সদস্য আসলে যারা আছেন তারা কিন্তু সচেতনতার জন্য মাইকিং করছেন। তারা নদী তীরবর্তী মানুষ যারা তাদেরকে দ্রুত আসলে এই আশ্রয় কেন্দ্র যেগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন। এবং বরিশাল আমি যেটা জানতে পেরেছি সর্বশেষ যে বরিশাল জেলায় 541টি আশ্রয় কেন্দ্র আসলে করা হয়েছে, যেখানে আসলে শুকনো খাবারের ব্যবস্থাও করা হয়েছে যাতে সেখানে আগত মানুষ যারা তারা আসলে ক্ষুধায় আসলে না কষ্ট পায় এবং তাদেরকে কিন্তু অতি দ্রুত আসলে বলা হয়েছে তারা যেন এই আশ্রয় কেন্দ্রে গিয়ে আসলে আশ্রয় নেয়। তারা যদি মনে করে যে এই দুর্যোগে আসলে তাদের জন্য ভয়াবহ কোনো পরিস্থিতি সামনে করতে হবে। তো এই ছিল লেনিয়া বরিশাল থেকে যে ঘূর্ণিঝড় রেমাল তার সর্বশেষ পরিস্থিতির খবর। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানছিলাম সহকর্মী শফিকের কাছ থেকে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জোয়ার হচ্ছে। সাগরের এই মুহূর্তের অবস্থা জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী KM নাজিম। নাজিম, এই মুহূর্তে সাগরের চিত্র কেমন দেখছেন আর চট্টগ্রাম বন্দরে কার্যক্রমের অবস্থা কি জানাবেন? জি, আপনি যেমনটা বলছেন আসলে যে গভীর সাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, যে তৈরি হওয়ার পরে যে রিমেল যেটি ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে, সেই ঘূর্ণিঝড় আসলে শুরু হওয়া বা শুরু হবে এমন সময় আসলে চট্টগ্রাম বন্দরে এখন পর্যন্ত তাদের যে রেড অ্যালার্ট 4 সেটি জারি করা হয়েছে এবং বন্দরের বহির্নোঙর থেকে শুরু করে বন্দরের অভ্যন্তরীণ যেসব কার্যক্রম রয়েছে সেগুলো বন্ধ রাখা হয়েছে বলে আমাদেরকে বন্দর সচিব ওমর ফারুক জানিয়েছেন। তিনি যেমনটি বলছেন যে আসলে গতকাল রাত থেকে যখন এই যে ঘূর্ণিঝড় সেটি খুব কাছাকাছি আসার উপক্রম হয়েছে তখন থেকে তারা বন্দরের যে নিজস্ব কার্যক্রম সেটি ধীরে ধীরে বন্ধ ঘোষণা করছেন। পাশাপাশি তারা জরুরি মিটিং ডেকেছিলেন গতকাল রাতে। সেই মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের বহির্নোঙর যেসব জাহাজ রয়েছে এবং ম্যাটের জাহাজ সহ অন্যান্য যেসব জাহাজ রয়েছে সেগুলিকে নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং বন্দরের অভ্যন্তরীণ যেসব কার্যক্রম রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আজ সকাল থেকে তারা বন্দরের যে নিজস্ব যে রেড অ্যালার্ট সেটি জারি করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রাম বিমানবন্দরে তাদের যে বিমান উঠানামা কার্যক্রম আজ বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে ঘূর্ণিঝড়ের কারণে যে কার্যক্রম সেটি আসলে বলা যায় চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে মিটিং করা হয়েছে এবং যতগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলো চালু করা হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামের জেলা উপজেলায় প্রায় 750টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম চালু করা সহ তাদের যে ঘূর্ণিঝড়ের মোকাবেলায় প্রস্তুতি রয়েছে। এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী নাজিম জানাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের অবস্থা সম্পর্কে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh TV নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।